যাওয়ার জন্য রেডি একদম। আমি এখন বাসা থেকে একদম এখান থেকে বের হয়ে যাব। এখন রাইট নাও টাইম হচ্ছে 11:35। জানি না কতক্ষণ লাগবে, তার মধ্যে আবার বৃষ্টি চলছে। আর কথা হচ্ছে ব্যাগের মধ্যে সবকিছু নিয়ে নিছি। আর আমার সর্দি লাগছে প্লাস মাথা ব্যথা করতেছে। তারপরেও যেহেতু আজকে ফ্রাইডে, তো আজকে যেতেই হবে। তো বাসা থেকে বের হয়ে গেছি অলরেডি। এইটা হচ্ছে পটেশ্বর বাজার। আর হাইড্রোলিক হর্নটা দিতে হবে, কারণ আমি যখন লং ড্রাইভে যাই বা হাইওয়েতে বাইক চালাই তখন হাইড্রোলিক হর্ন বা পপ আপ হর্নটা আমি এটা ব্যবহার করি। ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আমার বাইকের আসলে পিছনে আছে রাকিব, আমার কলিগ। তো ওকে একটু দেখাইলাম। আর বৃষ্টি হওয়ার পরে আকাশটা একদম মেঘলা মেঘলা আছে, আবার পরিষ্কারও আছে। আর প্রচণ্ড রোদ শুরু হয়ে গেল। একেবারে বৃষ্টি হলে তখন আবার বাইক চালায় শান্তি পাওয়া যায় না। রাস্তাটা কত সুন্দর না, দুই পাশে গাছ, সবুজ গাছ, মাঝখান দিয়ে একদম রাস্তা। এখন বিমানবন্দর দিয়ে সাদা পাথর যাব, মানে এই রোডটা এত পরিমাণ জ্যাম থাকে যেটা বলার মতো না। মানে বাইক তো আমি 60-70-এর নিচে টানতেই পারতেছি না। যাক, বিমানবন্দরের রোডে ঢুকে গেলাম। আসলে কি বলবো, এই বিমানবন্দরের রোডটা একটু ফাঁকা পাবো আজকে, যেহেতু ফ্রাইডে রাস্তায় একটু জ্যাম কম, না হলে এই রাস্তায় অনেক জ্যাম থাকতো। তো আশেপাশের পরিবেশটা দেখেন। আমরা বর্তমানে যে সিলেটের চা বাগানগুলো আছে শহরের সাইডে, সেই চা বাগানগুলো হয়তো পিছনে দেখা যাচ্ছে। দেখেন চা বাগানগুলো কিন্তু অনেক সুন্দর। আমরা মাঝে মাঝে আসি ছবি তুলতে, বাট সবসময় তো আর একই জায়গা ভালো লাগে না, তাই না? তো সোজা চলে গেল হচ্ছে বিমানবন্দর। আমরা যাব ডানে, ডানে হচ্ছে সাদা পাথর। আমরা ডানে টার্ন নিয়ে নিলাম। মেইনলি যেটা বলা হলো না, সাদা পাথর আসলে কোন জায়গায়? হ্যাঁ, সাদা পাথর হচ্ছে ভোলাগঞ্জে। আর বর্তমানে হচ্ছে রাকিব বাইক চালাচ্ছে, আর আমি ক্যামেরার পিছনে আপনাদের সাথে কথা বলতেছি। এই রোডটা অনেক সুন্দর। এই দেখেন, খালি বিল আর বিল। এই বিলেই সবসময় হয়তো পানি থাকে। আর এইদিকে এটা কি জানি না, তবে ওইখানে একটা ভবন আছে। ভবনটা অনেক সুন্দর, গেটটা দুইটা তলোয়ারের মতো। আমরা বাইক থেকে নেমে এই জায়গাটাতে ভিডিও এবং ফটো উঠানোর জন্য 40 মিনিট থেকে 60 মিনিট এখানে ব্যবহার করি। ওকে, আমি একটা জিনিস বুঝি না, যে প্রাইভেট কাররা এই বাইকওয়ালাদের সাইড দেয় না কেন? মানে বাইকারদের সাথে এই প্রাইভেটের কি এমনটা শত্রু ভাই, সাইড দেয় না? যা, এটা ওভারটেক করে দিলাম। তো সাদা পাথর পয়েন্টে ঢোকার আগে এইটা কোম্পানিগঞ্জ টোল প্লাজা। এখানে হয়তো যারা ট্রাকে করে পাথর নিয়ে যায়, তো ট্রাকদের আর কি টোল দিতে হয়। ফাইনালি চলে আসছি সাদা পাথর। পাহাড়গুলো হয়তো আপনারা দেখতে পারতেছেন। আর হচ্ছে এগুলো সব পাহাড় হচ্ছে ইন্ডিয়ার ভিতরে। বাইকটাকে পার্কিং করতে হবে। এখানে অনেক বাইক রাখছে, হেলমেটটা লক করে রাখতে হবে। এখানে যারা পর্যটকরা আসে, আপনারা অনেকে হয়তো প্রাইভেট গাড়ি নিয়ে আসেন বা বাসে করে আসেন, তারা এখানে পার্কিং করে রেখে দিতে পারেন। আমরা আমাদের বাইক ওখানে, বাইকের যে গ্যারেজ সেখানে 20 টাকা দিয়ে রেখে দিলাম। আর এটা হচ্ছে সাদা পাথর পয়েন্টে যাওয়ার আগে যে একটা বাজার আছে, এটাই হলো সেই বাজার। আপনারা এখানে বিভিন্ন ধরনের নিত্য নতুন প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যাবেন। যদিও আমাদের দুজনের এখানে কোনো প্রয়োজনীয় জিনিস আমি মনে করি যে পাওয়া যায় না। এখানে হচ্ছে সবগুলা হচ্ছে এই চকলেট হাবিজাবি। মানে ইন্ডিয়ার হচ্ছে বেশ কিছু জিনিস আপনারা এখান থেকে পাবেন, যদিও আমার এখন কোনো প্রয়োজন নাই। আর আপনারা আসার পর আপনাদের যে প্রথম কাজ হবে, এখানে একটা নৌকা ভাড়া করতে হবে। এখানে 8 জন মিলে একটা নৌকা
ভাড়া নিতে হয়, 8 জনে 800 টাকা করে দিতে হয়, মানে জন প্রতি 100 করে দিতে হয়। আবার ওই পয়েন্টে যাওয়ার পর আপনারা কিন্তু আবার 8 জন ছাড়া আসতে পারবেন না, মানে যেতেও 8 জন লাগবে এবং আসতেও 8 জন প্রয়োজনে হবে। যদি আবার আপনারা দলচ্যুত হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আবার ওই পার থেকে এপারে আসার জন্য আপনাকে অতিরিক্ত টাকা গুনতে হবে। নৌকায় ওঠার জন্য আমরা আরও 3 জন পেয়ে গেলাম, তো আমরা ভাবতেছি 5 জনেই একটা নৌকা ভাড়া করে নিয়ে চলে যাব। 5 জন মিলে 800 টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করার জন্য এখান থেকে টিকিট কাটতে হলো, যদিও ওরা অলরেডি টিকিট কেটে ফেলেছে, আমি পিছনে। এখন নৌকায় ওঠার পালা, তো আমাদের দুজনের সঙ্গে আরও 3 জন যোগ হলো। নৌকা এখানে অনেকগুলোই পাওয়া যায়, আপনারা টিকিট ছাড়া নৌকাতে উঠতে পারবেন না। হ্যাঁ পারবেন, তবে আপনাদেরকে টাকা দিতে হবে। আর এখানে নিয়ম হলো 8 জন করে নৌকায় যেতে হয়, 8 জনের বেশি আসলে কখনোই যাওয়া সম্ভব নয় যদি আপনাকে মাঝি না নেয়। আর ভাইদের সাথে পরিচয় হয়ে আসলে আমাদেরও অনেক ভালো লাগছে যে আমাদের টিমে আরও 3 জন বের হয়ে গেছে, যদিও আমরা তাদেরকে আগে থেকে কখনোই চিনতাম না। এই পর্যটন এলাকাটাও অনেক সুন্দর, পানি একদমই শীতল, বাইরে যতই গরম থাকুক পানি কিন্তু ঠান্ডা, আর পরিবেশটাও অনেক সুন্দর। এখান থেকে বেশি দূর না, মনে হয় 1/2 কিলোমিটার যাবে আসবে 800 টাকা ভাড়া দিতে হবে। আবার আমরা যাচ্ছি 2:30টার দিকে, আপনারা আসলে সকালে আসার চেষ্টা করবেন। 5টা 5:30টার ভিতরে আবার ব্যাক করতে হবে, না হলে আবার অতিরিক্ত ভাড়া গুনতে হবে। জায়গাটা সুন্দর হওয়ার কারণে মোবাইল দিয়ে সিনেম্যাটিক শট না নিয়ে আর পারলাম না। নৌকা থেকে নামার পর 500 মিটার থেকে 800 মিটার হেঁটে যেতে হবে সাদা পাথর মেইন পয়েন্টে যাওয়ার জন্য। হাঁটতে হাঁটতে আমরা আবারও অনেকগুলো দোকান দেখতে পেলাম। এখানে চাটনি, আচার, চকলেট, সাবান, তেল সবগুলো ইন্ডিয়া থেকে আসে। আর বাম পাশে ঘোড়ায় চড়ে অনেকে যাচ্ছে, আমরা যদিও ঘোড়ায় উঠি নাই। আর এখানে ডান পাশে লাঞ্চের ব্যবস্থা আছে। খাবারের মান মোটামুটি ভালো, একদম আহামরি যে ভালো তা না। চা পাতা পাবেন, জিরা পাবেন, মানে ইন্ডিয়া থেকে অনেক জিনিস এখানে বর্ডার পাস হয়ে আসে, আপনারা এখান থেকে নিতে পারবেন, তবে দরদাম করে নিতে হবে। এখানে আসার পূর্বেই অবশ্যই আপনারা কাপড় চেঞ্জ করার জন্য তাওয়াল বা গামছা নিয়ে আসবেন। আমরা নিয়ে আসি নাই, ফলে আমাদের গামছা কিনতে হচ্ছে। আর মহিলাদের কাপড় চেঞ্জ করার জন্য আলাদা ক্যাবিন আছে, আমাদের জন্যও আছে, বাট আমরা অতিরিক্ত টাকা খরচ করব না বিধায় আমরা এখান থেকে 100 টাকা করে দুটো গামছা কিনে নিলাম। এখানে আপনারা লকার পেয়ে যাবেন, আপনাদের যাবতীয় জিনিসপত্র আপনারা এখানে রাখতে পারবেন। তো আমরা আমাদের সকল জিনিস এই লকারের মধ্যে রেখে দেই। লকারের ভাড়া শুধুমাত্র 100 টাকা, আর 100 টাকা দিয়েই আপনি যতক্ষণ না পর্যন্ত মালামাল নেবেন ততক্ষণ পর্যন্ত রাখতে পারবেন। সবাই যে যার মতো ড্রেস চেঞ্জ করে পানিতে নামার জন্য একদমই প্রস্তুত। আর সামনে অনেকগুলো পাথর আছে, আসলে এইগুলো হাঁটতে গেলে পায়ের মধ্যে অনেক লাগে, যেটা বলার মতো না। অলরেডি সবাই পানিতে নেমে গেছে, আমিও আর সইতে না পেরে নেমে গেলাম, আর স্রোতেই আমাকে এই ভাষায় নিয়ে গেল। তো আমি তো একদম স্রোতে ভেসে যাচ্ছি, এবং জ্বর সর্দি মাথা ব্যথা থাকা সত্ত্বেও এই আনন্দটা মিস করতে চাইনি।
ওই দিক থেকে ভারতের সীমান্ত যে বাহিনী আছে তারা বলতেছে যে আমাদের বাংলাদেশের এরিয়াতে ঢুকছে। তো এখানে স্রোত আছে মোটামুটি। ফার্স্ট টাইম আমি যখন নামি এক স্রোতেই 100 মিটার নিয়ে আসছে। প্রথমবার আমি ভেসে যাওয়ায় দ্বিতীয়বার সবার সঙ্গে একটা ভিডিও শ্যুট নিতে চাইছিলাম, তো রাকিব আর আমি হাঁটতেই পারতেছি না, স্রোত আর দ্বিতীয়ত পায়ে পাথর লাগে। তো হাঁটতে হাঁটতে আমরা আসলে নিজেকে কন্ট্রোলেই রাখতে পারতেছি না। তো আমরা আবারও স্রোতে ভেসে গেলাম সবাই। তো স্রোতে ভেসে যাওয়ার পর আসলে এমন একটা অনুভূতি হয় যে মনে হয় সাগরে চলে যাচ্ছি। তো আমার যে টিমমেটরা আছে তারা অনেক অনেক আনন্দ করে, তারা অনেক ডুব দেয়, পানির মধ্যে খেলা করে। পানির মধ্যে আমরা গ্রামে যেমন খেলা করতাম সেই খেলাও করেছি। আর হচ্ছে অনেকে সাঁতার কাটতেছে পানির নিচে, যদিও দেখতে অনেক অনেক ভালো লাগতেছে। পানির কালারটা হালকা সবুজ কালার। তো আমার কাছে সব মিলিয়ে সব কিছুই ভালো লাগছে। এই যে আনন্দটা, এটা আমি ভাবতেও পারিনি যে আমরা সেদিন এতটা আনন্দ করব। আসলে এই আনন্দগুলো রয়ে যাবে স্মৃতির পাতায়। তো অনেক আনন্দ করা হয়েছে, যেটা বলার মতো না। আপনারা যখন এখানে আসবেন, যারা ভিডিও দেখে আসবেন, তারা অবশ্যই এই আনন্দগুলো আপনারাও ফেস করবেন। তো সবাই আমরা ভিডিও করি, সেলফি তুলি। তো আমাদের টিমমেটরা দেখতেই পারছেন কি লাফালাফি করতেছে, তারা উপরে উঠে ঝাঁপ দিতেছে, ডুব দিতেছে। তো এখানে গোসল করা শেষ হলে আমরা অপোজিটে চলে যাই আরেকটা লেকে। সেখানে অনেক স্রোত, সেখানে সবাই নামে না। তো আমি কিছু সিনেম্যাটিক ভিডিও শ্যুট নিলাম। ভিডিও শ্যুট নেওয়া হয়ে গেলে, এই জায়গাটায় স্রোত বেশি, এখানে সবাই সচরাচর নামে না। নামার পর যে মোটা করে বায়াটা ছিল, উনি নামতে ভয় পাচ্ছিল। তো আমি আর একজন নেমে গেলাম। আর এখানে নামার পর এমন একটা স্রোত, যেটা আসলে কল্পনারও বাইরে। একই তো স্রোত বেশি, দ্বিতীয়ত আমাকে ক্যামেরাটা সামলাতে হচ্ছে, তৃতীয়ত নিচে যে পাথরগুলো আছে এগুলো আমাকে প্রতিনিয়ত আঘাত করতেছে। এখানে যদি এক মুহূর্ত, এক সেকেন্ড যদি সাঁতার কাটা বাদ দিয়ে দেই, তাহলে আমি এখানে অবশ্যই পানির নিচে চলে যাব। তারপরেও আমি সাঁতার কাটতেছিলাম এবং নিজেকে কন্ট্রোল করতে যেয়ে আমি 2বার পানিও খেয়ে ফেলি। এমন অবস্থা হয় একটা সময় যে আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়ে যায়। প্রায় 500 মিটারের মতো এভাবে সাঁতার কেটে এসে আমি একটা জায়গায় নিজেকে কন্ট্রোলে আনতে পারি। তবে একটা জিনিস, যে কখনো আমি হাল ছাড়িনি। যদি হাল ছাড়তাম অবশ্যই আমার আরও ক্ষতি হতো। অনেক কষ্ট করার পর অবশেষে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি এবং পাড়ে আসতে পারি। তো আসার পর আমরা এখন রোদে কাপড়গুলো শুকাতে দিই। 20 মিনিটের মধ্যেই সব কিছু মোটামুটি শুকিয়েও যায়। আর আমরা সবাই আস্তে আস্তে রেডি হয়ে নিচ্ছি, কারণ এখানে তো থাকা যাবে না বেশিক্ষণ। আমাদের ফোনগুলোও ভিজে যায়। তো ফোনগুলো আইফোন ওয়াটারপ্রুফ, তবু আমরা রোদে দিচ্ছি শুকানোর জন্য। আর সবাই ধীরে ধীরে রেডি হচ্ছে, কারণ এখানে আর থাকা সম্ভব হবে না, আমাদেরকে চলে যেতে হবে, কারণ 5টা অলরেডি বেজে গেছে। গোসল শেষ করে এখন আমরা চলে যাব, অলরেডি 5টা বেজে গেছে। তো আমার পিছনে আমার যারা টিমমেট আছে তারা, আর আমার কলিগ এই যে রাকিব হাসান। তো এখানে শুধু গোসলেই করছি, সাঁতার কাটছি, যেসব আপনারা অলরেডি দেখে ফেলেছেন। এখন এখান থেকে চলে যাব। এখানে যে নৌকা করে আসছিলাম, নৌকা ফোন দিয়েছিল, কারণ এখানে 5টা থেকে আবার যাওয়ার টিপ শুরু হয়ে যায়। সবসময় যাওয়া যায়, তবে 5টা থেকে ফোন দেয়, কারণ এখানে 5:30টার পর এই এলাকা খালি করে দিতে হয়। রাকিব, তুমি কি আইসা হ্যাপি? ভাই অনেক অনেক, এটা অনেক হ্যাপি হওয়ার কারণ হচ্ছে আপনার কারণে মানে এই আজকের এই মজাটা পাইলাম। মজার মধ্যে কিছু হচ্ছে যে পানিটা খাইছি ভাই। ঘাট থেকে আমরা চলে যাব যেখান থেকে উঠছিলাম সেখানে যে আমরা 5 জন ওকে দুপুরের যেটা লাঞ্চ সেটা করব। যদিও এটা এখন লাঞ্চ বলে না, কারণ এখন 5টা বাজে।
লাঞ্চ করে যে যার মতো আমরা চলে যাব, যেহেতু আমি আর রাকিব একসঙ্গে বাইকে আসছিলাম, আমি আবার রাকিব একসঙ্গে ব্যাক করব, দেন বাকি 3 জন ওনারা ওনাদের ব্যবস্থায় চলে যাবে। নৌকাতে উঠে যাই। ওকে, রেস্টুরেন্ট বা হোটেলে খাবার খেতে হবে। ঘাট থেকে নেমে এসে রেস্টুরেন্টে দাঁড়াইছি। আর ঘাটের রেস্টুরেন্ট মূলত এরকমই হয়, একদম শহরের মতো যে হাই ফাই হবে সেরকমটা না। ভর্তা না, এটা ভাজি, 5 রকমের ভাজি আর হয়তো আনলিমিটেড ভাত। দেখি আর কি কি দেয়। তো শশা দিছে, লাস্ট টাইম এখানে গরুর মাংস দিয়ে গেল, আর ডাল আছে সঙ্গে। ভাবতেছি আর কিছু নেবো না বা লাগবেও না। এখন বাইক বের করলাম, টিমমেটের সাথে লাস্ট একটা কথা বলে আমরা সিলেটের উদ্দেশ্যে মুভ করব। অনেকক্ষণ ভালো মুহূর্ত কাটিয়ে এখন সবাই বিদায় নেওয়ার পালা। খাবার শেষ করে এখন আমরা যে যার মতো চলে যাব। আসলে এটা খুবই খারাপ লাগে যখন একসঙ্গে অনেক আনন্দ মুহূর্তগুলো কাটিয়ে চলে যেতে হয়, তখন খুবই খারাপ লাগে। আমরা উভয় একে অপরকে বিদায় জানাচ্ছি, আর এখান থেকে এটাই হয়তো লাস্ট বিদায়। জানি না তাদের সঙ্গে আর কোনো দিন দেখা হবে কি না, তবে আমাদের যে 3 জন টিমমেট ছিল আমরা তাদের চিনতামও না, কিন্তু তারা খুবই আন্তরিক, তাদের আচার ব্যবহার আমাদের দুজনের কাছে খুবই সন্তুষ্টজনক। আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে, প্রায় 60 কিলোমিটার যেতে হবে। আর বাসায় পৌঁছাইতে আমাদের সময় লাগছিল রাত 9টা বেজে গিয়েছিল। আমরা রাস্তার মধ্যে এক জায়গায় দাঁড়াইছিলাম, ফুটেজগুলোকে ট্রান্সফার করছিলাম, এই জন্য সময়টা একটু বেশি লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।